বিজেপির জেলা পরিষদের বৈঠক আর সেখানে টিএমসির কর্মাধ্যক্ষ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বৈঠকে তৃণমূলের 5 কর্মাধ্যক্ষ উন্নয়নের লক্ষ্যে বৈঠকে যোগ বলে মত তৃণমূল কর্মাধ্যক্ষদের। সম্প্রতি মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছে বিজেপি, দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কি টিএমসি অধ্যক্ষরা তারা এখানে গিয়েছেন? কথা বলবো, প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দলের সঙ্গে দূরত্ব তৈরি করেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের 5 কর্মাধ্যক্ষ। কেন না, পালাবদল রাজ্যে হয়েছে এবং জেলা পরিষদেও হয়েছে তারপর পরই, এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এখন সংখ্যায় বেশি তৃণমূলের সদস্য হলেও সভাধিপতি সহসভাধিপতি কিন্তু বিজেপি, এবং সেখানেই কিন্তু দেখা গেল যে সাধারণ বৈঠক যেটা হলো জেনারেল মিটিং, সেখানে উন্নয়নের মিটিং, সেই মিটিংয়ে যোগ দিয়েছেন তারা। একই সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল এবং বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন, এবং সেখানে তারা যেটা বলছেন যে উন্নয়নের স্বার্থে, উন্নয়নের জন্যই তারা এই যোগদান করেছেন, এবং সেই প্রশ্নে তারা বলছেন রাজনৈতিক যে কারণ সেটাকে গৌণ করে রেখে তারা এখানে তারা যোগ দিতে সক্ষম হয়েছে, এবং তারা বলছেন যে তাদের দলের তরফে একেবারে কোনো রকম কোনো আর বলা যায় সাংগঠনিকভাবে যে আগাছালো অবস্থা সেটাও তারা বলছেন, কিন্তু তাদের যে রাজ্য থেকে জেলায় যে অবস্থা সাংগঠনিকভাবে রুমেলা সেটাও যথেষ্ট খারাপ অবস্থা বলে নিজেরা স্বীকার করে তারাই জানাচ্ছেন যে তারা এভাবেই কিন্তু থাকতে চান, কারণ উন্নয়ন তাদের কাছে মূল কথা। অর্থাৎ শাসক বিরোধী দুপক্ষের মুখেই শোনা গেল উন্নয়নের কথা। উন্নয়ন যেখানে সামনের কথা, পেছনে কি অঙ্ক আছে তা নিয়ে কিন্তু চর্চা চলছে। সেখানেই জানা যাচ্ছে যে দলের সঙ্গে কি তারা দূরত্ব বাড়াচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন, কারণ দল চেয়েছিল আরো একজনের নাম প্রস্তাব করতে জেলা পরিষদের সভাধিপতি, তারা শোনেননি। তার মানে শোনেননি মানে কি, দলকে তারা গুরুত্বই দিলেন না এবং দূরত্ব বাড়ালেন। এখন দেখার এই যে তাদের সাধারণ বৈঠকে যোগদান, সেখানে রাজনীতির রং ভুলে তাদের যোগদান কতটা উন্নয়নের সুবিধে করে দেয় বা উন্নয়নের প্রশ্নে কতটা অ্যাডভান্টেজ পূর্ব মেদিনীপুর ঘটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, সেটাই এখন দেখার, এবং সেদিকেই নজর বা লক্ষ্য থাকছে 7 জন কর্মাধ্যক্ষ জেলা পরিষদে। শিক্ষা থেকে স্বাস্থ্য, এটি আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। এরপরেই পরিকাঠামোগতভাবে প্রচুর উন্নয়ন করার দরকার আছে, এবং আমাদের যত লাইন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে সবকে একত্রীকরণ করে কাজ করব। এবং আমাদের দেখছিলাম একদম বলে দেওয়া হয়েছে ভিভিজি রামজি, এখানে 318 ধরনের প্রকল্পের কাজ করার কথা বলা হয়েছে। 90 ধরনের কাজ আমাদের জেলাতে করার প্রভিশন রয়েছে। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এতদিন ধরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে এক করা হতো না, এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 3টে স্তরকে একত্রীকরণ করে উন্নয়নশীল চিন্তা ভাবনা গঠন করবার লক্ষ্যে আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা দ্রুত পরিকল্পনা গ্রহণ করব। 1 जुलाई থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে, ইভেন পুরা দেশ में ही শুরু হয়েছে 1 जुलाई থেকে। আমাদের রাজ্যে भी 1 जुलाई থেকে ভিভি রামজি শুরু হয়েছে। আগে যে 100 দিনের কাজ MGNRGS ছিল ওইটা ভিভি রামজি কনভার্ট হয়েছে, 1 जुलाई থেকে শুরু হয়েছে। এখন 100 দিনকে বদলে লোক 125 দিন রোজগার পাবে। সভাধিপতির বক্তব্য, মুখ্যমন্ত্রীর জেলা এটা সকলকে নিয়ে উন্নয়নটা এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের পরিষেবার মূল লক্ষ্য হবে আমাদের। সেদিনকেই বলেছি উন্নয়নের স্বার্থে তারা যে প্রস্তাব নিয়ে আসবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না, সমর্থন করব। সেই হিসাবে নির্বাচনে আমাদের কেউ প্রতিদ্বন্দ্বিতা আমরা করিনি। পরবর্তী সময় আমাদের যদি সরতে হয় তাহলে সরতে হবে, সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু এক্ষুনি আমাদেরকে নিয়ে চলার কথাই বলেছেন সভাধিপতি। এ কারণেই আমরা আছি, সহযোগিতা করছি। এবং জেলা পরিষদে গতকালের যে মিটিং হলো দেখলাম সকলকে বলার সুযোগ দেওয়া, এটা খুব ভালো ইয়ে নিয়েছেন সভাধিপতি। দল আমার দলে আমি আছি, কোন রকমই দলে আমরা কেউ দল চেঞ্জ করিনি, কেউ করিনি, সবাই উন্নয়নের স্বার্থে সমর্থন করেছি। যে ট্রিপল ইঞ্জিন সরকার হয়ে যাচ্ছে, ট্রিপল ইঞ্জিন সরকারের প্রচুর টাকা আসবে, আমাদের সভাধিপতিও ব্যবহার খুব ভালো করছেন আমাদের সঙ্গে ভীষণ ভাবে। উন্নয়নের স্বার্থে আমরা সমর্থন দিয়েছি। আমরা একটা কষ্ট পেয়েছি যে জীবনে প্রথম
আমরা কর্মাধ্যক্ষরা জেনারেল মিটিং মানে জেনারেলের এক্সিস্টিং মেম্বার আমরা, আর এমএলএরা হচ্ছে এক্স অফিসিও মেম্বার। এমএলএরা আমাদের অনারেবল মানুষ, তিনি আমাদের অনারেবল আছেন, তারা সামনের লাইনে বসুক, আমরা অন্তত পেছনের লাইনে বসি, কিন্তু সেটুকু আমাদের স্থান দেওয়া হয়নি। কালকে আমরা যখন মিলেমিশে কাজ করব বলেছি, কোনো জায়গায় আমাদের কোনো অসুবিধা হবে না বলেছি। এবার পঞ্চায়েতে দুর্নীতি রুখতে নয়া দাওয়াই। পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স। প্রধানদের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে সরকারি আধিকারিকের হাতে আর্থিক ক্ষমতা। 125 দিনের কাজ শুরু হতে বড় পদক্ষেপ রাজ্যের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যে 125 দিনের কাজ শুরু হতেই এবার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973-তে পরিবর্তন আনা হচ্ছে। অর্থাৎ এই আইনে সংশোধন আনা হচ্ছে এবং সংশোধন এনে এতদিন যে আর্থিক ক্ষমতা দায়িত্ব ছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের ওপর, এবার সেই আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের দেওয়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েতের যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের হাতে এবার এই ক্ষমতা যাচ্ছে। ইতিমধ্যেই এই আইন সংশোধন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন রাজ্য। বিধানসভায় বিল আকারে পেশ করে সংশোধনী আনা হতে পারে, অথবা রাজ্যের তরফে অর্ডিন্যান্স জারি করা হতে পারে। এই দুটির মধ্যে যে কোনো একটি উপায় নিয়ে এই সংশোধন করা হবে, তেমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই 100 দিনের কাজের থেকে আমরা দেখেছিলাম এতদিন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা ছিল, এমনকি 15 ফিনান্স কমিশন, স্টেট ফিনান্স কমিশন, এই প্রকল্পের খরচগুলির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের আর্থিক ক্ষমতা দেওয়া ছিল। এমনকি টেন্ডার করার ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা দেওয়া ছিল। কিন্তু এবার থেকে সেই আর্থিক ক্ষমতা থাকবে না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রয়োজনীয় নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। এটা কি আরো বিশেষ করে এই পদক্ষেপ করা হলো কারণ এই 100 দিনের কাজে বহু গরমিল দুর্নীতি আমরা দেখেছি তৃণমূল সরকারের আমলে হয়েছে? দেখো, অবশ্যই একটা কারণ অবশ্যই, যেহেতু এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের সময় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে তুমি জানো 2022 সালে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তারপর গ্রাম পঞ্চায়েত প্রধানদের, একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা দুর্নীতি করেছে, স্বজন পোষণ করেছে। অবশ্যই এটা একটা কারণ যে এই বদল আনার। দ্বিতীয়ত কারণ, দেখা যাচ্ছে রাজ্যে সরকার পালা বদলের পর একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান তারা কাজ করছেন না, তারা নিখোঁজ রয়েছেন, অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে রাজ্য সরকার যে 125 দিনের কাজ শুরু করেছে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে, সেক্ষেত্রে শ্রমিকদের যদি 15 দিনের মধ্যে মজুরি না দেওয়া হয় তাহলে রাজ্য সরকারকে আরো তাদেরকে ইন্টারেস্ট অর্থাৎ সুদ সহ মজুরি দিতে হবে। অর্থাৎ 125 দিনের কাজের শুরুতেই যাতে কোনো রকম অভিযোগ না ওঠে, সেই কারণেই এই বদল চাইছে রাজ্য। ইতিমধ্যেই এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। বেশ, পঞ্চায়েত দুর্নীতি আটকাতে অ্যাকশন। পঞ্চায়েতে দুর্নীতি আটকাতে আর্থিক ক্ষমতায় বদল। এতদিন পঞ্চায়েত প্রধান অনুমোদন দিলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা, সেই ক্ষমতা বদল করতে চলেছে সরকার। পঞ্চায়েতে সরকারি আধিকারিকের হাতে আর্থিক ক্ষমতা। এবার সরকারি আধিকারিক অনুমোদন দিলে অ্যাকাউন্টে টাকা। পনেরো বছর ধরে যে 100 দিনের কাজের টাকা যে কাজ করেছে সে পায়নি। জব কার্ড তৃণমূলের ক্যাডারদের কাছে ছিল, টিএমসির ক্যাডারের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। 147টা বোধহয় রকমের কাজ আছে যেটা মানুষ করতে পারে। আমরা প্রত্যেকটি বিধায়ক আমরা চাইবো আমাদের এরিয়াতে, আমাদের কনস্টিটিউয়েন্সিতে সেই কাজগুলো করা হোক এবং ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে টাকাটা জমা। এখন পঞ্চায়েত তৃণমূলের হাতে আছে, আগামী দিন আবার পঞ্চায়েত কার হাতে যাবে এটা বিষয় নয়। বিষয়টা ইম্পর্টেন্স হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, আসল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যেন যায়। গ্রাম বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। 100 দিনের কাজের পরিবর্তে চালু 125 দিনের কাজ। দৈনিক মজুরি বেড়ে 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে।
পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি মোদিজি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় পয়লা জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল। সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক। আমরা খুব খুশি আছি। আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েরা খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের। এই কাজের আমাদের খুব নির্ভর। কাজটা পেলে খুব খুশি হবো। খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়েছিল সেটা 125 দিন করে দেওয়া হলো, এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? সংস্কারের জন্য বরাদ্দ কোটি টাকা, অভিযোগ তারপরেও দশা ফেরেনি পুকুরের। এখনো কচুরিপানায় ঢেকে কৌশল্যা, আর এবার পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে খড়গপুর। খড়গপুরের কৌশল্যা, এখানেই কৌশল্যা পুকুর। নামেই পুকুর, জলের দেখা মেলে না। কৌশল্যা ঢেকেছে কচুরিপানায়। চারপাশে আগাছার জঙ্গল, ঘাটের গায়ে ফাটল। সংস্কারের অভাবে বেহাল দশা পুকুরের। অনুষ্ঠান টোষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মুখে ভাত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে কৌশল্যা এলাকা থেকে সবাই এসে এখানে ঘরটর ডুবিয়ে নিয়ে যেত। ঠাকুর পুজোর ঘট উঠতো। আমরা চাইছি আমাদের আগের পুকুর যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে দেওয়া হোক সুন্দরভাবে, যেমন আমরা ইউজ করতাম, বসতাম। আমাদের একটা এখানটার একটা আলাদা সৌন্দর্য ছিল। কৌশল্যার হাল বদলের চেষ্টা যে অতীতে হয়নি তেমনটা নয়। 2021 তৃণমূল জামানা পুকুরকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়। গ্রিন সিটি প্রকল্পে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয় 1,28,00,000 টাকা। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। টাকা বরাদ্দ হওয়ার 1 বছর পর তৃণমূল ছেড়ে দেন তিনি। পুকুর সংস্কারের কাজ শুরু হয়েও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। অভিযোগ, তোলাবাজি এবং কাটমানির জেরেই কাজ আর এগোয়নি। প্রথমে কিছুদিন ধরে আপনার মেশিন ফেসিন এলো, জলটা মারলো, দিয়ে হঠাৎ করে মেশিনও গায়েব, সব কিছু গায়েব। চেয়ারম্যান যিনি আছেন কল্যাণী ঘোষ, ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে প্রতিবাদ করলাম যে আমাদের পুকুরটার কি হবে। উনি বললো কৌশল্যা পুকুরের টাকার 1 কোটি টাকা তো প্রদীপ সরকার এই ঘোটালা করে চলে গেছে, আমি কি করব। কন্ট্রাক্টরকে ফোন করলে কন্ট্রাক্টর বললে দাদা আমি আপনাদের ওখানে কি কাজ করব, 25 নম্বর ওয়ার্ডে তো সবাই মাথা, সবাইকেই পয়সা দিতে হবে, আমি কাজটা কি করব। সংস্কার 2021-এ শুরু, 2021-এই শেষ। অথচ কৌশল্যা যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। গত 5 বছরে কচুরিপানাই পরিচয় প্রাচীন এই পুকুরে। কারো বাড়িতে কেউ মারা যায়, ঘাট কাজ হয়, সবার মাঙ্গলিক কাজ এখানেই হয়। ইভেন অন্নপ্রাশন থেকে শুরু করে সেই ঘাটটার অবস্থা আগে আপনি দেখুন, পুকুরটার দিকে তাকান, তাকিয়ে ছবি উঠিয়ে দেখুন কি কন্ডিশন করে গেছে। পুকুরের এমন বেহাল অবস্থার দায় কার?
কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন কাজ এগোলো না, এই প্রশ্নে কাজিয়া প্রাক্তন বনাম বর্তমান পুরো চেয়ারম্যানের মধ্যে। যে চেয়ারম্যান ছিলেন ওনার আমলে টাকা এসেছিল, সেই টাকায় কিছুটা কাজ করে পরিষ্কার করে বন্ধ করে দিয়েছে। আবার লোকে ওই এলাকার লোকরা বাধা দিয়েছিল, কারণ এক সাইডের রাস্তাটা যদি ভেঙে যায় সেইভাবে কাটা হয়েছিল। সেই গিয়ে আমরা পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেইভাবে কাজ করার জন্য বলেছি। আর কৌশলদা পুকুর সৌন্দর্যের জন্য গ্রিন সিটি প্রকল্পে আমি টাকা এনেছিলাম, সেই টাকায় অলরেডি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমি চেয়ারম্যান হিসাবে সরে যাই। আমি যখন কাজ করেছি আমার মনে নেই, সামান্য কিছু পেমেন্ট হতে পারে, তো পুরো বাকি টাকাটা তো মিউনিসিপ্যালিটিতেই থাকবে। চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেলে কি টাকা চেয়ারম্যান সাথে নিয়ে যাবে? টাকা তো ওই মিউনিসিপ্যালিটিতেই থাকবে। কেন এখন কাজ হলো না সেটা তো ওই বলতে পারবে। পুকুর বাঁচাতে এবার একজোট স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর উপর ভরসা, কৌশল্যা সংস্কারের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা। কৌশল্যার এই পুকুরের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,28,00,000 টাকা। সেই টাকা গেল কোথায়, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরজাও তুঙ্গে হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যেই। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আরো সহজে নাগরিক পরিষেবা, জমির খতিয়ান দাগের তথ্য এবার ফ্রিতে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমির খতিয়ান দাগের তথ্য এবার অনলাইনে, আর এই ইনফরমেশনগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আরো সহজে এবার নাগরিক পরিষেবা। আসুন বিস্তারিত জেনে নিই। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার পর আজ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং এতদিন পর্যন্ত রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর মূলত অনলাইনে জমির খতিয়ান ও জমির দাগের তথ্যের জন্য একটা অ্যাপ্লিকেশন ফি তারা চার্জ করত। এবার সেই ফিটাই মুকুব করে দিল নয়া সরকার। এর ফলে উপকার হবে কৃষকদের কাছে, তেমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্রীরামপুর থানায় অপরূপা পোদ্দারের হাজিরার পর থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। ছবি দেখুন আপনারা, যেখানে অপরূপা পোদ্দার থানায় গেলেন, হাজিরা দিলেন, থানা থেকে বেরিয়েই অসুস্থ পড়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার পুলিশের গায়ে হাত দেন অপরূপা পোদ্দার। জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়। আর বুধবার পুলিশি হাজিরা এড়ান তিনি। দ্বিতীয় তলবে আজ হাজিরা দেন, কিন্তু তারপরে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। কথা বলবো, প্রতিনিধি রানা রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কি হলো অপরূপা পোদ্দার যখন পৌঁছলেন থানায়? হ্যাঁ দেখো, ঠিক বেলা 12টা বাজে 5 যখন অপরূপা পোদ্দার যখন এলো আজকে, তখন থানাতে সে যখন হাজিরা দেওয়ার জন্য এলো, তাকে দীর্ঘ 4 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তার থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেটা পুলিশের পাওয়ার ছিল সেটা কিন্তু উনি সহযোগিতা করেননি বলে যেটা সূত্র হচ্ছে জানা যাচ্ছে। কারণ ওই দিন ঘটনার সময় যে অপরূপা পোদ্দার যেভাবে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, মহিলা পুলিশ কর্মীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন, সেই সমস্ত প্রশ্নের যে সদুত্তরটা কিন্তু কেন করেছেন, কি বিষয়টা পুলিশের কাছে কিন্তু সেভাবে তিনি উত্তর দিতে পারেননি। ফলে প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন ওই শ্রীরামপুর থানা থেকে যখন উনি বেরিয়ে যাচ্ছেন, পুলিশ কর্ডন রয়েছে, সেন্ট্রাল ফোর্স কর্ডন দিয়ে যখন মেন গেট দিয়ে বার করছেন, ঠিক গেটের সামনেই উনি মাথা ঘুরে পড়ে যান।
সাংবাদিকরা যখন মানে তাকে জিজ্ঞাসা করতে যান যে সেদিনকার ঘটনায় আপনি এই ব্যবহারটা করেছেন কেন পুলিশের সাথে, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে যখন উনি একটি বাইকে উঠতে যাচ্ছিলেন সেই সময় মাথা ঘুরে পড়ে যান। তারপরেই তাকে টোটো করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ সূত্র কিন্তু জানা যাচ্ছে যে মানে পরবর্তীকালেও আবার তাকে কিন্তু প্রশ্নের জন্য তাকে আবার মানে হাজিরা দিতে আসতে হতে পারে শ্রীরামপুর থানায়। অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় তিনি হাজিরা দিলেন। প্রথমবার তিনি হাজিরা এড়িয়েছেন, তারপর দ্বিতীয় হাজিরায় তিনি উপস্থিত থাকলেও থানা থেকে বেরিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তারের পরেই পুলিশের সঙ্গে বচসা, পুলিশের গায়ে হাত এবং সেই মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ। তিনি থানায় আসে না, যা থানা থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন। अरे काय